নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দহনকাল কলমে রিমিতা কর। সামাজিক দায়ে জীবনে কত কিছুই তো অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয়। অনেক অপমান অসম্মানকে নির্দ্বিধায় আত্মস্থ করতে হয়। আজ যেমন ঋষিকে গত সন্ধ্যার সব ঘটনাকে বেমালুম ভুলে যেতে হলো। ঋষি রাতে অনেক ভেবেছে তার কি করা উচিত। তার কি রুষার সাথে কথা বন্ধ করে দূরত্ব তৈরি করা উচিত, নাকি সব ভুলে সুষ্ঠুভাবে কাজটা উদ্ধার করা উচিত। শেষ পর্যন্ত তার মনে হয়েছে বাবার কাজটা এই মুহূর্তে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। আজ যদি সে রুষার পাশে না থাকে, তাহলে প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে বাবার উঁচু মাথা নিচু হবে। ভাই বোনের সংঘাত সবাই টের পেয়ে যাবে। আর তাছাড়া কার সঙ্গে মান অভিমানের প্রতিযোগিতায় নামবে সে? রুষা তো তার নিজের একমাত্র ছোট বোন। বোন যদি অন্যায় করে, দাদাকে কি তার প্রতিশোধ নেওয়া মানায়? যাই হোক, সকাল থেকে ঋষি কাউকে কিছুমাত্র বুঝতে দিল না। তার কোনো আচরণে গতকালের কোনো রেশ নেই। মায়ের কাছে লক্ষ্মী আর নতুন আয়াকে রেখে বাড়ির সবাইকে নিয়ে রুষাকে নিয়ে সকাল 8টায় সে বেরিয়ে পড়ল। মঠে পৌঁছে কথাবার্তা সেরে নিল। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক, ভেতরে পা রাখলেই মন ভালো হয়ে যায়। এখানে মৃতের পরিবারের সদস্যদের কোনো দায়িত্ব থাকে না। আধুনিক জীবনে অতি ব্যস্ত ছেলেমেয়েদের বাবা মায়ের যাবতীয় পরলৌকিক ক্রিয়াকলাপ অর্থের বিনিময়ে এই সংস্থাগুলো পালন করে থাকে। শহরে বা প্রবাসী সন্তানদের সত্যিই খুব সুবিধা হয়েছে, যদিও ঋষি কোনো কালেই এই ব্যবস্থা পছন্দ করে না। তার মনে হয় পুরো ব্যাপারটা নিতান্তই দায়সারা। নিজেরা কাজের ব্যবস্থা করলে তার মধ্যে ঝক্কি থাকলেও বাবা মায়ের জন্য শেষবারের মতন কিছু করার তৃপ্তি থাকে। অথচ আজ তার বাবার কাজ সেই মঠেই হচ্ছে। যাকে জীবনের কটা সিদ্ধান্ত বা ঋষির নিজের ইচ্ছাই হয়েছে, তবে তার একটাই স্বস্তি যে বাবার শ্রাদ্ধটা সে নিজের তদারকিতে আবাসনের সকলের সামনে কমিউনিটি হলে করবে। রুষা আজ একটা সাদা লালপাড় তাঁতের শাড়ি পরেছে, একদম অন্যরকম লাগছে। সারাক্ষণ পশ্চিমী পোশাক পরা রুষাকে চেনাই যাচ্ছে না। খুব নিষ্ঠা ভরে সে ব্রাহ্মণের প্রতিটি কথা বুঝছে এবং যথাযথভাবে পালন করছে। একটু দূরে চেয়ারে বাড়ির সদস্যরা বসে আছে। রাতে পৃথাকে ঋষি সংক্ষেপে সন্ধ্যার ঘটনা বলেছে, যদিও সব যন্ত্রণা উজাড় করে বলে হালকা হবে সেই আত্মিক সম্পর্ক পৃথার সাথে কোনো কালেই করে ওঠেনি। তাছাড়া রুষার নামে একটু কিছু বললে পৃথা সেটাকে নিয়ে এত কিছু বলতে শুরু করে যে শুনতে ঋষির কষ্ট হয়। কোথায় যে কষ্ট হয়, কেন যে কষ্ট হয় ঋষি জানে না। সে শুধু জানে পৃথা মনে মনে রুষাকে ভয়ানক হিংসে করে। রুষার আকাশচুম্বী উত্থান সে মেনে নিতে পারে না। যাই হোক, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে একা একা এত দূর আসতে পৃথার বেশ দেরি হলো। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পরলৌকিক কাজ এগিয়ে চলছে। বাবার মালা পরানো বড় ছবিটা এতটাই জীবন্ত যে ঋষির মনে হচ্ছে ইচ্ছে করলেই বুঝি সে বাবাকে ছুঁতে পারবে। বাবার অনুপস্থিতি তার এখন বিশ্বাস হয় না। মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে, এই বুঝি এসে তার কাঁধে হাত রাখবে। যাই হোক, প্রায় 2.5 ঘন্টা মাথায় রুষার কাজ শেষ হলো। মঠের নিমিষে খাবারের ব্যবস্থা ছিল। ঋষি ছাড়া বাকি সবাই সেখানে খাওয়া দাওয়া করলো। ঋষি ফিরে গিয়ে হবিষ্যি করবে একমাত্র সুজাতা ঋষির জন্য অস্থির হয়ে পড়েছে। ঋষির কাছে এসে মাঝে মাঝেই বলছে, ঋষি চল, আমি তুই বাড়ি চলে যাই, ওরা পরে আসুক, হবিষ্যি করে খেতে তোর অনেক দেরি হয়ে যাবে। ঋষি মৃদু হেসে বলছে, তুমি খাবে না পিপি? দূর, আমার আবার খাওয়া, তোর সাথেই একটু খেয়ে নেবো, চল চল, শরীর খারাপ হয়ে যাবে, বোনের জন্য অনেক করেছিস, আর দরকার নেই। আবার কোন সময় ছলছল চোখে সুজাতা ঋষির মাথায় হাত রেখেছে। আমার দাদার অনেক ভাগ্য যে তোর মতো একটা ছেলে পেয়েছে, কিন্তু আফসোস কেউ তোকে বুঝলো না, হয়তো তোর বাবা মাও তোকে বোঝেনি। ঋষি চেয়ার ছেড়ে উঠে পিসির হাত ধরল। খাবে? চলো পিপি, মনে রেখো তোমার কিন্তু বয়স হচ্ছে। পিসির হাত ধরে ঋষি খাবার টেবিলে গিয়ে বসায়, দেখলো ছোট কাকিমার পাশে পৃথা বসেছে। দুজনে খুব গল্প চলছে। এমন সময় রুষা পায়ে পায়ে দাদার কাছে এগিয়ে এলো। তুই খাবি না দাদা? না, আমি বাড়ি গিয়ে হবিষ্যি করবো, এসব খাবো না। মঠে প্রসাদ খেলে কোনো দোষ হয় না, মহারাজকে জিজ্ঞেস কর। না রে, মন মানবে না, বাড়ি গিয়ে হবিষ্যি করব। আর তোর
মাত্র কয়েকটা দিন, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তোদের খাওয়া শেষ হলে বাড়ি যাব, মা বাড়িতে একা আছে। দাদা শোন না, তোর সাথে আমার কিছু আলোচনা আছে, প্লিজ দুপুরে বা বিকেলে আমাকে কিছুটা সময় দিস, আর হ্যাঁ বৌদি যেন থাকে। রুষা এগিয়ে গিয়ে খেতে বসলো। যাই হোক, খাওয়া দাওয়ার পর ঋষি সকলকে নিয়ে বাড়ি ফিরল। পৃথা সকলের সাথে বাড়ি ফিরেছে, তবে সে বেশিক্ষণ থাকতে পারবে না। ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসবে। ঋষি হবিষ্যি বানাতে ব্যস্ত হয়ে পড়ল। পিসি তার সঙ্গে আছে। শাড়ি বদলে ঘরের জামা কাপড় পরে রুষা বাইরের ঘরে সোফায় এসে বসল। সেখানে বড় সোফায় পৃথা আর ছোটা কাকিমা বসে আছে। রুষা ইতস্তত করে পৃথাকে বলল, বৌদি এখন কিছুক্ষণ আছো তো? আমার কিছু কথা ছিল। পৃথা একটু ঘাবড়ে গিয়ে হাতঘড়ি দেখে বলল, আর 1 ঘন্টা মতো থাকতে পারবো, তারপর বাড়ি ফিরতে হবে, ওরা স্কুল থেকে চলে আসবে। রুষার মুখে চিন্তার ভাঁজ পড়ল। কি যেন ভাবলো, তারপর বলল, মাত্র 1 ঘন্টা? আচ্ছা, ড্রাইভারকে বলে দিলে ওদের এখানে আনতে পারবে না? তা পারবে, কিন্তু ওদের খাওয়া দাওয়ার কী হবে? সে না অর্ডার দিয়ে কিছু একটা নিয়ে নিলে হবে, তুমি ড্রাইভারকে বলে দাও। পৃথা এমনিতেও তাই করত। রুষার আলোচনায় সে উপস্থিত না থাকলেও চলবে নাকি? পৃথার ঋষির প্রতি বিন্দুমাত্র ভরসা নেই। সে ভালো করে জানে যে ঋষি বড় বেশি আবেগপ্রবণ এবং অবাস্তববাদী। বোন একটু কান্নাকাটি করে কিছু বললেই সে সব মেনে নেবে। তাছাড়া ঋষির আত্মসম্মান বোধ সম্পর্কে পৃথার এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে। ছোট কাকিমার কাছ থেকে পৃথা ইতিমধ্যে কালকে সন্ধ্যার ঘটনার বিস্তারিত বিবরণ শুনেছে। রুষা কীভাবে কোন ভঙ্গিতে 6 বছরে বড় দাদার সাথে কথা বলেছে সব সে শুনেছে। তারপরেও যে কোন দাদা সকালে উঠে বোনকে নিয়ে মঠে যেতে পারে, পৃথার কল্পনার অতীত। পৃথা এখন বুঝতে পারছে কেন তার স্বামীর স্কুল জীবনে প্রেমিকা 7-8 বছরের দীর্ঘ সম্পর্ক ভেঙে চলে গিয়েছিল। অতিরিক্ত মা বাবা বোন ভক্ত মেরুদণ্ডহীন ছেলের গলায় কোন মেয়েই বা মালা দেবে? সে মেয়ে বেঁচে গেছে, কিন্তু কপাল পুড়ল তার। মাত্র 2 মাসের কথাবার্তায় কি আর মানুষ চেনা যায়? কিন্তু যখন সে চিনল, তখন আর কিচ্ছু করার নেই। তাও ভেবেছিল সময়ের সাথে সাথে ঋষিকে নিজের মতো করে নেবে, কিন্তু পারল কই? যে নিজের ভালো বোঝে না, তাকে বোঝাবে কার শক্তি? যাই হোক, বেশ কিছুক্ষণ পরে স্নান করে খেয়ে এসে ঋষি সোফায় বসল। রুষা সোফায় বসে মোবাইলে কি যেন টাইপ করে চলেছে। দাদাকে দেখে মোবাইল বন্ধ করে সোজা হয়ে বসল। পৃথা উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। একটু দূরে চেয়ারে সুজাতা আর পৃথার পাশে ছোট কাকিমা রয়েছে। ছোট কাকা পাশের ঘরে বিশ্রাম নিচ্ছে। ঋষি স্বাভাবিক গলায় বলল, বল রুষা, কি বলবি বলছিলি? দাদা, কাল রাত 11টায় আমার দিল্লির ফ্লাইট। দিল্লি থেকে সান ফ্রান্সিসকো ডিরেক্ট ফ্লাইট সকাল 6টায়। যাই হোক, কাল তোকে যা বলেছিলাম মায়ের ব্যবস্থার কি হবে? কি আর হবে, আমার পক্ষে এ বাড়িতে থাকা যেহেতু সম্ভব না, সুতরাং মাকে আমি আমার ফ্ল্যাটে নিয়ে যাব। কি পৃথা, ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু রুষা পৃথার দিকে তাকায়। বৌদি বলো, কি বলতে চাও? ইয়োর ভার্সন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দাদা। না মানে, আমাদের ফ্ল্যাটে একটা ঘরে পুপের একটা, আমাদের একটা পিকুর। যদি পিকু ছোটোবেলা আমাদের কাছে শোয়, কিন্তু পুপে বা পিকুর প্রাইভেট টিউটররা পিপুর ঘরে বসে পড়ায়। তাছাড়া দেখেছো তো, ঘরটা একদম কিচেনের পাশে, আর অ্যাটাচ বাথরুম নেই। যেহেতু মায়ের সব কিছু বিছানায়, তাই বলছিলাম। রুষা দাদার দিকে তাকায়। ঋষি পৃথার দিকে তাকিয়ে বলল, জানি মা থাকলে একটু অসুবিধা হবে, কিন্তু কিছু তো করার নেই, মানিয়ে নিতেই হবে। আর পুপের ঘরে না হয় মা থাকবে, ওখানে লাগোয়া বাথরুম আছে। পুপে রাজি হবে না। তাছাড়া ওর বই খাতা কোথায় রাখবে? পিকুর ঘরে তো বেড ছাড়া আর কিছুই নেই। রুষা তড়িঘড়ি বলল, পিকুর ঘরটা ইন্টেরিয়ার করে নিলে হয় না? ওয়ার্ড্রব, স্টাডি টেবিল। না গো রুষা, আমাদের হাতে এখন অত পয়সা নেই, আজ বললে কাল ওসব করতে পারবো না। আমি যদি করে দিই? ধরে নাও পুপেকে এটা তার পিসির গিফট, তাহলে তো কোনো অসুবিধা নেই। ঋষি ব্যস্ত হয়ে বলল, সে যা করার আমি করে নেব রুষা, তোকে অত ভাবতে হবে না। তুই শান্ত মনে বাড়ি যা, মায়ের দায়িত্ব আমার। তা বললে তো হবে না দাদা, মা তো আমারও, মায়ের কথা আমাকেই ভাবতে হবে। ঠিকঠাক ব্যবস্থা না করে তো যেতে পারবো না। রুষার কথাগুলো পৃথার গায়ে জ্বালা ধরাচ্ছে। সে ভাবছে, বলেই দেবে মায়ের জন্য যখন এতই চিন্তা, তাহলে আমেরিকায় নিয়ে যাও, অথবা চাকরি ছেড়ে কলকাতায় এসে মাকে দেখাশোনা করো। বোকা দাদা পেয়েছো, তাই দাদার ওপর বাবা মায়ের সব দায়িত্ব ছেড়ে দিয়ে এতগুলো বছরে দিব্যি নিখের আখের গুছিয়ে নিয়েছো। অন্য কোনো দাদা হলে কবে হাত তুলে দিত।
ঋষি শান্ত গলায় বলল, তোর কি আমার ওপর ভরসা নেই? কি মনে হয় মাকে আমি খারাপ রাখবো? রুষা চুপ করে গেল। নীরবতা সম্মতির লক্ষণ কিনা ঋষি বুঝতে পারল না, কিন্তু এই প্রশ্নের উত্তরে চুপ করে থাকতে দেখে সুজাত খুব অবাক হলো। দাদার প্রশ্ন এড়িয়ে গিয়ে রুষা আবার বলতে শুরু করলো, দেখ দাদা, আমার দুটো কথা তোকে কিন্তু রাখতে হবে। বল। তোকে মায়ের ডাক্তার চেঞ্জ করতে হবে। আমি দুজন টপ ডাক্তারের কথা ভেবেছি, তাদের ডিটেলস দিয়ে দেবো। আমি কিন্তু শিওর মায়ের ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না। আর সেকেন্ড হলো, মার তোর ফ্ল্যাটে যে ঘরেই থাকুক সেখানে ক্যামেরা বসাতে হবে। মায়ের টেক কেয়ার ঠিকঠাক হচ্ছে কিনা আমায় তো সেটা দেখতে হবে। সুজাতা এবার রুষার দিকে একবার ঋষির মুখের দিকে তাকায়। একটা বিশাল বড় ঝড় আছড়ে পড়ার প্রহর কোণে যে ভয় পেয়েছিল সে পেয়েছিল, তাই সত্যি হলো। এত চেষ্টা করলো কিন্তু আটকাতে পারলো না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে, গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।